আমরা গত ক্লাসে একটা অবজারভেবল এ কিংবা বি ওগুলোর আনসার্টেনটি কিভাবে ডিফাইন করে when the sum is in the state get psi তখন ওই স্টেটে থাকাকালীন সময় ওই সিস্টেমের জন্য অবজারভেবল ধরো এ এর আনসার্টেনটি কি সেটা সংজ্ঞার ব্যাপার। সংজ্ঞাটা আমরা করে নিই, সেটা বলেছি সেটা জাস্ট লাইক স্ট্যান্ডার্ড ইজ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে সেটা তোমাদের খেয়াল রাখতে হবে। is the definition of the square of the uncertain. এটা স্কয়ার রুট করতে হবে। এটা স্কয়ার রুট করলে ওইটাই হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখো অপারেটরে বিয়োগ expectation of a times identity, এটার স্কয়ার, এটার expectation value, এই পুরোটা expectation value in the state psi. This is the uncertainty of the observable A in the state psi. একইভাবে বি এর জন্য আনসার্টেনটি তুমি করতে পারো। দ্যাটস দ্য ডেফিনিশন। এটাকে একটু সিম্পলিফাই করে লেখা যায়, এটা স্কোয়ার যদি তুলে দাও করে ফেলো তাহলে এটাই দাঁড়ায় ডেল্টা এ স্কোয়ার্ড ইজ এক্সপেকটেশন অফ এ স্কোয়ার্ড মাইনাস এক্সপেক্ট এ স্কোয়ার্ড। আর আনসার্টেনটি কিন্তু একটা পজিটিভ সংখ্যা, দেখো এটা ডেল্টা ইজ এ পজিটিভ সংখ্যা, স্কোয়ার করলে তো পজিটিভ বটেই, কিন্তু ডেল্টা এ ইজ ডিফাইন্ড টু বি এ পজিটিভ। তুমি যখন স্কোয়ার রুট করে রাইট হ্যান্ড সাইডে স্কোয়ার রুট করে আনসার্টেনটি অফ এ আনবে তখন তোমাকে পজিটিভ স্কোয়ার রুটটা নিতে হবে, কারণ আনসার্টেনটি বাই ডেফিনিশন এটা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবসময় পজিটিভ সংখ্যা হয়। ওকে, আর আমরা এটাও দেখিয়েছিলাম the uncertainty delta A in the state psi vanishes when ket psi is an eigenstate of the object. সেটা যদি হয় তাহলে এই স্টেটে কেট সাই স্টেটে যখন কেট সাই সেই স্টেটে সিস্টেমটার অবজারভেবল এর জন্য একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটাই তুমি বারবার বারবার পাবে তুমি যদি এক্সপেরিমেন্ট করো on an ensemble of particles all having the same state ket psi, and if ket psi is an eigenstate of the operator A, তার মানে ওই সিস্টেমে ওই স্টেটে পার্টিকেলটার অবজারভেবল এর জন্য একটা নির্দিষ্ট মান আছে, একই মান বারবার পাবে। একই মান যদি পাও সেই মানটাই তোমার মিন। সেই মিন থেকে কোনো ডেভিয়েশন ঘটে না। সবগুলো মানেই এক্সপেরিমেন্ট করে যে মানগুলো সবগুলোই মিনের সমান, তার মানে কোনো আনসার্টেনটি নেই। সেটা খুব সহজেই দেখানো আমরা দেখিয়েছিলাম। the uncertainty delta A in a particular state psi vanishes when ket psi is an eigenstate of A. ওকে, এটা গত ক্লাসে করেছিলাম। এখন একটা ইন্টারেস্টিং, বিফোর এটা ডাইগ্রেশন হিসাবে দেখো, we can give an interesting geometrical interpretation of the uncertainty as follows. পড়ে নেই, তা দেখা যাবে কি হয়, কিভাবে জিওমেট্রিক। Consider the one-dimensional vector subspace U psi, a one-dimensional subspace of the entire Hilbert space generated by psi. একটাই ভেক্টর, একটাই ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে। অবশ্য ম্যাথমেটিক্যালি এই ভেক্টরকে যদি একটা নাম্বার দিয়ে গুণ দাও তুমি নতুন নতুন ভেক্টর পাচ্ছ, কিন্তু নাম্বার দিয়ে গুণ দিয়ে যে নতুন ভেক্টরটা পেলে দ্যাট রিপ্রেজেন্টস দ্য সেম ফিজিক্যাল স্টেট। as far as the state is concerned, ket psi এবং 2 times psi এবং একটা কমপ্লেক্স নাম্বার গুণ ket psi সব একই, all represent the same physical state. ফলে আমি যদি একটা এখানে একটা ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস কেন, কনসিডার দি ওয়ান ডাইমেনশনাল ভেক্টর সাবস্পেস, ওটাকে ইউ সাই জেনারেটেড বাই সাই। ওই সাবস্পেসে একটাই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর আছে, সেটা কেট সাই। কেট সাইকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে কি হবে, কেট সাইকে একটা কনস্ট্যান্ট দিলে ওটাও কিন্তু রিপ্রেজেন্ট দ্য সেম স্টেট। 2 psi এবং psi কিন্তু লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না, একটাই বেসিস আছে বলে এটা ওয়ান ডাইমেনশনাল। সেই বেসিসটা হচ্ছে কেট সাই। কেট সাইটা নরমালাইজ। আচ্ছা, তারপর কিভাবে করি, টেক দ্য ভেক্টর এস আই। এ হচ্ছে যে এ হচ্ছে আমার অপারেটর যার আনসার্টেনটি আমি চাচ্ছি। সাই কেট সাই হচ্ছে স্টেট অফ দ্য সিস্টেম। তাহলে এ অ্যাক্টিং অন কেট সাই আমাকে নতুন একটা কেট দেবে।
এই কেটটা নাও এসআই, শঙ্কর এটা নোটেশন এভাবে দিয়েছে। শঙ্করে যখন, আচ্ছা আমি বলছিলাম যে ধরো সিস্টেমটার স্টেট হচ্ছে কেটসাই, এটার উপরে অবজারভেবল অপারেটর এই দিয়ে এক করে আরেকটা কেট পাবো, দিস ইজ নিউ কেট। এই কেট সাই থেকে আরেকটা কেটে গেলাম। আমি সবসময় অপারেটর গুলো ওই কেট চিহ্নের বাইরে রাখি আর কি, এ রাখি, কিন্তু শঙ্করে এটা বলবে এইভাবে লেখা আছে। ধরো এটা যদি দেখো তাহলে এখন তুমি বুঝবে যে এটাকে এইভাবে লিখবে, দিস ইজ দ্য কেট obtained by operating on ket psi by the operator A, যেটাকে আমি সাধারণত এইভাবে বলি সাই প্রাইম, রাইট, অথবা সাই নিউ, এভাবে বলি আর কি, আমার নোটে এইভাবে বলা আছে। কিন্তু সাই প্রাইম যখন লিখি তখন কখনো ভেতরে দেখাই না, ঠিক আছে। এটা শঙ্করের নোটেশন যদি এরকম দেখো তাহলে এটা বলবে এইভাবে, কেট সাই ছিল, সেটার উপরে অপারেটর এই দিয়ে এক করে যে নতুন কেট পেলাম, এটাই হচ্ছে নতুন কেট, কেট এসআই, vector SI and project it onto the subspace U psi. আচ্ছা আমি একটু পরেই দেখাচ্ছি, the projection করলে এটা দাঁড়াবে, projection is expectation of A times ket psi, and the এটা হচ্ছে একটা পার্ট, একটা অংশ, ket psi এর একটা অংশ। কোন অংশটা? এটা হচ্ছে ket psi এর একটা অংশ, একটা পার্ট, একটা component in the subspace U psi or component along psi, ket psi. Okay, the projection is expectation of A times ket psi, এটা একটু পরে দেখাচ্ছি, and the part of A psi in the orthogonal subspace U psi আর orthogonal subspace, ওটার যত orthogonal subspace আছে সবগুলো মিলে তো হিলবার্ট স্পেস। Okay, and the part of A psi in the orthogonal subspace is a vector of norm equal to the uncertainty of A, এটাই দেখাতে যাচ্ছি, কথাই বলেছি, এখন এটা একটু দেখাচ্ছি, ম্যাথমেটিক্যালি দেখাবো। তার মানে এর সাই এর দুটো কম্পোনেন্ট আছে, একটা কম্পোনেন্ট হচ্ছে সাই এর দিকে, একটা কম্পোনেন্ট হচ্ছে সাই এর পারপেন্ডিকুলার। এই ভাষাটা কিন্তু একটা 2 ডাইমেনশনাল ভেক্টর থেকে নিয়েছি, একটা এক্স ওয়াই একটা ভেক্টর আছে, ওই ভেক্টরের দুটো কম্পোনেন্ট আছে, একটা এক্স এর দিকে, একটা এক্স এর পারপেন্ডিকুলার। এখানে সাই এর পারপেন্ডিকুলারকে কোনো নাম দেই নাই, নাম দিয়েছি একটা, সাই এর পারপেন্ডিকুলার হচ্ছে সাই, একটা পরে একটা নাম দিয়েছে সাই পারপেন্ডিকুলার। ওকে, আচ্ছা তাহলে কিভাবে হচ্ছে এটা, কিভাবে হচ্ছে? এখন ধরো indeed projection operator onto the subspace, one dimensional subspace generated by psi is হচ্ছে projection operator p, একটা নোটেশনটা কাম্বারসাম হয়েছে, p projection operator কোন সাবস্পেসের উপরে প্রজেকশন অপারেটর, অন দ্য সাবস্পেস ইউজ সাই। সে প্রজেকশন অপারেটর কিভাবে লিখবে? কেট সাই ব্রা সাই, এটা সাইটাই হচ্ছে একটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর, ওই ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস। এটা যদি 2 ডাইমেনশনাল সাবস্পেস হতো তাহলে প্রজেকশন অপারেটর এভাবে লেখা যেত না, তাহলে ওখানে দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর থাকতো, একটাকে যদি বলি সাই 1 আর একটা বলি সাই 2, তখন তাহলে দুটো টার্ম লিখতে হতো, কেট সাই 1 ব্রা সাই 1 প্লাস কেট সাই 2 ব্রা সাই 2, এইভাবে লিখতে হতো। বাট ইটস এ ওয়ান ডাইমেনশনাল সাবস্পেস spanned by ket psi only. Ket psi is normalized ket. Ket psi হচ্ছে তোমার স্টেট অফ দ্য সিস্টেম। তাহলে ket psi ব্রা psi করে যে প্রজেকশন করি, that will project any vector of the Hilbert space, any vector of the Hilbert space to the eigen subspace U psi. তো করে দেখো, আমি ওই কেটটা নিলাম, সাই না, এ একটিগন সাই, এটাকে প্রজেক্ট করলাম এই অপারেটর পি দিয়ে onto the eigen subspace U psi. যেহেতু U psi is one dimensional generated by ket psi, আমি বলতে পারি I am projecting with this operator, I am projecting this ket, এই পুরো কেটটা, এটা দিয়ে ভাষাটা বলছি আর কি। একটা কেট আছে, সাই না, কেট হচ্ছে এসআই। ওকে, সেই কেটকে অপারেট করলাম ওই পি ইউস দিয়ে। P sub U psi is the projection operator onto
the subspace u psi. যেহেতু সাইটা ওয়ান ডাইমেনশনাল, সেহেতু প্রজেকশন অনটু সাবস্পেস ইউ সাই না বলে আমি বলতে পারি প্রজেকশন অ্যালং সাই, একটাই দিক, একটাই প্রজেক্টিং, আই এম প্রজেক্টিং কেট এ সাই অ্যালং সাই, এটা বলতে পারি, এটাও বলা যায়। অথবা যদি চাও প্রজেক্টিং কেট এ সাই অনটু দি আইগেন সাবস্পেস ইউ সাই, ঠিক আছে, ওকে। তাহলে করে দেখো, পি ইউ সাই কে লেখা হলো কেট সাই ব্রা সাই, এই প্রজেকশন অপারেটর অ্যাক্টিং অন এ সাই। এখন এই ব্রা সাইটা এর সঙ্গে নিলে কি থাকছে, এটা ডান দিকে কি একটা নাম্বার হয়ে গেছে, ব্রা সাই মাঝখানে এ, এটাই তো এক্সপেকটেশন ভ্যালু অফ এ। তাহলে ইটস জাস্ট এক্সপেকটেশন ভ্যালু অফ টাইমস কেট সাই। তাই করেছি দেখো, এই আমার ধরো আমি ওই নর্মাল টু ডাইমেনশনাল ভেক্টর করছি আর কি। আমি এই সমস্ত আঁকা, এই সমস্ত আসলে এরকম তো আঁকা যায় না, তারপরে আমার চিন্তার সুবিধার্থে আমি আঁকছি, রাইট। একটা ভেক্টর ডাইরেকশন ইন হিলবার্ট স্পেস, তাহলে অ্যারো দিয়ে প্রকাশ করা যাবে, অ্যারো দিয়ে, ঠিক অ্যারো দিয়ে আঁকা যাবে না, তারপরেও জোর করে আঁকছি, তাতে আমার চিন্তার সুবিধা হয়, কারণ আমি তো আমার চোখের সামনে টু ডাইমেনশনাল ভেক্টর ছবি দেখতে পাই। এই ছবিগুলো আঁকার উদ্দেশ্য হচ্ছে জাস্ট আমার চিন্তা করতে সুবিধা হয়, এই অঙ্ক কি করতে যাচ্ছে, এই ডায়াগ্রাম দেখলে ঠিক বোঝা যায় যে আমি কি করতে যাচ্ছি, পরে অনেক সময় খেয়ে যায়। কিন্তু তোমাদের বুঝতে হবে যে এগুলো, এই যে অ্যারো আকার ইয়েটা, আইডিয়াটা আমরা অ্যাকচুয়ালি ইউক্লিডিয়ান স্পেস রাখতে পারি। হিলবার্ট স্পেসের অ্যারো ঠিক আঁকা যায় না, কারণ দিক আবার কি, ম্যাথমেটিক্সের একটা ফাংশনের দিকে, একটা ফাংশনের দিকে যায়। কেট সাই ইজ এ ফাংশন, এর কেট সাই যদি একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করি, ধরো এক্স কোঅর্ডিনেট, এক্স কি বলে কোঅর্ডিনেট স্পেস, তাহলে সাই কেট সাই এর ফাংশন হবে, কেট সাই এর জন্য একটা ফাংশন আছে সাই অফ এক্স, একটা ফাংশনের দিকে, একটা ফাংশনের দিকে বলে তো এই কথাটা মিনিংলেস আমাদের, তারপরে বলি দিকে, ওই দিক কথাটা আমরা বড় করেছি ফ্রম টু ডাইমেনশনাল অর থ্রি ডাইমেনশনাল ইউক্লিডিয়ান ভেক্টর, ওকে। তাহলে এই কেট এর সাই আছে, এটার একটা কম্পোনেন্ট নিয়ে নিলাম অ্যালং সাই। এই কম্পোনেন্টের মান হচ্ছে, একটু এখানে দেখালাম, কম্পোনেন্টের মান হচ্ছে, তার মানে এই কেট সাই এর অংশটা, যে অংশটা সাই এর সঙ্গে প্যারালাল, কেট সাই এর সঙ্গে প্যারালাল, কেট এ সাই এর যে অংশটা কেট সাই এর সঙ্গে প্যারালাল, সেই অংশটা হচ্ছে এক্সপেকটেশন অফ এ টাইমস কেট সাই। তো সাই থেকে ওই অংশটা যদি বাদ, সরি, এ সাই থেকে যদি এ সাই এর সেই সাইয়ের দিকের অংশটা বাদ দেই, তাটা থাকবে, সেটা হবে এ সাই এর কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু সাই, এ সাই এর কম্পোনেন্ট পারপেন্ডিকুলার টু সাই, ওকে। ওই কম্পোনেন্টটা মাস্ট বি, এটা দ্যাট কম্পোনেন্ট, এ সাই এর কম্পোনেন্ট বলছি পারপেন্ডিকুলার, মাস্ট বি পারপেন্ডিকুলার, কথার মাস্ট বি অর্থোগোনাল টু সাই। এখানে এটা উঠে গেছে, এখানে একটু সামহাও লিখে না, এটা আমি আবার আমার ডকুমেন্ট ক্যামেরায় যাই। এই দিকটা হচ্ছে কেট সাই এর, এটা হচ্ছে আমার কেট এস আই। এখান থেকে যদি পারপেন্ডিকুলার, এইটুক হচ্ছে আমার কম্পোনেন্ট, কার কম্পোনেন্ট, কম্পোনেন্ট অফ এস আই অ্যালং সাই, সেটা আমি একটু আগে দেখালাম, সেই কম্পোনেন্ট হচ্ছে এক্সপেকটেশন অফ এ টাইমস কেট সাই। বাকিটুকু এস আই এর বাকি কম্পোনেন্ট গুলোতে এটা কিভাবে পাবো, কেট এস আই, এটা পুরো কেটটা, এটা একটা কম্পোনেন্ট, ওটা যদি বাদ দিয়ে দিই, এক্সপেকটেশন অফ কেটস, আমি কি বাদ দিলাম, অরিজিনাল কেট এর সাই কে এর সাই এর কম্পোনেন্ট অ্যালং সাই বাদ দিলাম, বাদ দিয়ে যেটা থাকবে
সেটা হচ্ছে ket পারপেন্ডিকুলার টু ket psi। পারপেন্ডিকুলার মানে হচ্ছে অর্থোগোনাল টু ket psi, সেই জন্য সেটাকে বলা হলো psi পারপেন্ডিকুলার। এই কেটটা যেটা লিখলাম psi পারপেন্ডিকুলার ket, this is the component of psi না, সরি এখানে বলে component of si, component of si perpendicular to ket psi। এখন এটা তো আমি অটোমেটিক্যালি চেক করে দেখতে পারি, এটা চেক করে দেখো এটা পারপেন্ডিকুলার হয় কিনা। আমি যদি সাই পারপেন্ডিকুলারকে এইভাবে লিখি, এই কেটকে লিখি এইভাবে, এর সাই ছিল অরিজিনাল কেট, এটার কম্পোনেন্ট অ্যালং কেট সাই বাদ দিয়ে দিলাম, যেটা থাকলো সেটা তো একটা কেট, পারপেন্ডিকুলার হয় কিনা সেটা পরে দেখা, সেটা তো একটা কেট, সেই কেটটাকে বলা হলো সাই পারপেন্ডিকুলার। এটা সাইয়ের সঙ্গে কেট সাইয়ের সঙ্গে পারপেন্ডিকুলার হবে কিনা, হবে নিশ্চয়ই, দেখা যাক অর্থোগোনাল হবে কিনা। এটার সঙ্গে যদি আমি সাইয়ের স্কেলার কেট ব্রাশ সাইয়ের সঙ্গে ব্রাশ সাই দিয়ে গুণ দিই, স্কেলার প্রোডাক্ট নেই, সাই পারপেন্ডিকুলার স্কেলার প্রোডাক্ট উইথ সাই যদি নেই, তাহলে কি হবে? সাই এ সাই মাইনাস এক্সপেকটেশন অফ এ সাই সাই, এটা তো 1, আর এটা তো হচ্ছে এক্সপেকটেশন অফ এ, তাহলে তো 0 হচ্ছেই। এই জন্য বলছি এটা পারপেন্ডিকুলার অথবা অর্থোগোনাল। ও বাপিয়া, আমি তোমাকে আবার ফোন দিচ্ছিলাম। হ্যাঁ, এই হলো। তারপরে এখন দেখো, মোরওভার এই যে বিয়োগ দিয়েছি না, এইটা ket psi perpendicular is the component of a psi perpendicular to ket psi। এটা বলছি, আমি এটাকে এইভাবে ডিফাইন করছি, দেখো ওই বাদ দিলাম আর কি, এটাকে কেট সাইটাকে বাইরে নিয়ে এইভাবে লেখা যাচ্ছে। সো আই ডিফাইন এ কেট psi perpendicular ket equal to operator a minus এটা minus expectation of a times identity acting on ket psi। এখানে লেফট হ্যান্ড সাইডে ket psiটা কমন না হলো, ওকে। তারপরে এই যে ket psi পারপেন্ডিকুলার, এটা যদি নর্ম করো, নর্ম কিভাবে করে? এভাবে নর্ম করে, যে কোনো কেটের নর্ম এভাবে করে, ওকে। নর্ম করলে কি হবে? স্কোয়ার রুট ket psi ব্রাশ psi a মাইনাস এই পুরো ওই অপারেটরের স্কোয়ার হবে, expectation value of the square of this operator, এই যে a মাইনাস এক্সপেকটেশন আইডেন্টিটি, এই অপারেটর স্কোয়ারের এক্সপেকটেশন ভ্যালু, স্কোয়ার রুট, ওটাই তো ডেল্টা, ওটাই তো ডেল্টা। তার মানে যেটা বলেছিলাম যে, ওই যে প্রথমে বলেছিলাম যে এটা সত্যি হলো, প্রমাণ করলাম। Take the vector si and project it project it onto the subspace u psi। The projection is projected যেটা, সেই অংশটুকু হচ্ছে expectation of a times ket psi and part of ket psi in the orthogonal subspace u psi এর যে orthogonal subspace আছে, দুটো মিলে কিন্তু পুরো হিলবার্ট স্পেস, ইউ সাই এবং সাই বাদ দিয়ে অন্য যা আছে। অর্থোগোনাল সাবস্পেসে ইউ সাই এর অর্থোগোনাল সাবস্পেসে এস সাই এর যে কম্পোনেন্ট আছে, যেটাকে আমি একটু আগে সাই পারপেন্ডিকুলার কেট দ্বারা প্রকাশ করেছি, ওই কম্পোনেন্টের নর্ম হবে ডেল্টা এ। এখানে আমি এটা প্রমাণ করে ফেলছি। এই যে সাই পারপেন্ডিকুলার কেট সাই পারপেন্ডিকুলার, এটা কি? This is the component, car component of the ket si, of the ket si, of the, this is the psi perpendicular is the component of ket si। কোন দিকে? ket si থেকে ket si এর কম্পোনেন্ট সাই এর দিকে বাদ আছে, সাই ছাড়া অন্য যে কোনো দিকে এটার কম্পোনেন্ট। তার মানে in the perpendicular, in the subspace u psi perpendicular in the orthogonal subspace. So psi perpendicular is the component of a psi in the subspace psi perpendicular। ওটারই যে নর্ম, এটারই যে নর্ম, এটার নর্মটাই হচ্ছে এর আনসার্টেনিটি। এটা আমাদের কাজে লাগবে না আসলে, এটা জাস্ট এজ এ সাইড, একটা সাইড কমেন্ট।
ওকে ওকে, এটা আগে এখন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে, প্রায় আসে, এবার না আসলে আগামীবার আসবে, এইভাবে এক বছর পর পর করেছেই। দি আনসার্টেনটি প্রিন্সিপাল প্রমাণ করো, আর কি জেনারেলাইজড আনসার্টেনটি প্রিন্সিপাল প্রমাণ করো, এটা খুব ইম্পর্টেন্ট। দুটো অপারেটর আছে এ এবং বি, দুটো অপারেটর দুটো আনসার ডেল্টা ডেল্টা বি, ডেল্টা এ ডেল্টা বির প্রোডাক্টের জন্য একটা ইনইকুয়ালিটি, কেমন ধরনের ইনইকুয়ালিটি পরে দেখা যাবে। Since the uncertainty of an operator in any given physical state ket psi of the system is a real number equal to or greater than 0, the product of the uncertainties is also a real number equal to or greater than 0. The uncertainty inequality, যেটা প্রমাণ করতে যাচ্ছি, often gives a lower bound for this product. Lower bound of this product. এই lower bound কথা বোঝো? Uncertainty inequality, right, often gives a lower bound for this product. নিম্ন সীমা যেটাকে বলে ওইটা? নিম্ন সীমা, ইয়েস, নিম্ন সীমা। ওকে, দেখা যাক কি হয়। ওটা একটা ভূমিকা, ওটা লাগবে না আসলে এখন। এই দেখো ডেরিভেশন অফ দ্য আনসার্টেনিটি প্রিন্সিপাল, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের পরীক্ষা আসবেই। গত বছর বোধহয় আসে না, এই বছর এটা এটা শিওর শট। কনসিডার টু হারমিশন অপারেটরস A and B representing two observables of a system. তারা কিন্তু they fail to commute, তারা কমিট করে না, A এবং B কমিট করে না। Suppose that the system is in the state ket psi, ঠিক আছে, the uncertainties delta A and delta B are given by delta A squared হচ্ছে এটা, delta B squared হচ্ছে এটা। delta A করতে চাইলে এটা পজিটিভ স্কয়ার রুট, delta B চাইলে ডান দিকের পজিটিভ স্কয়ার রুট। So delta A squared is nothing but the expectation value in that state psi of the operator A minus A expectation squared. এটাই সংজ্ঞা। এটাকে তুমি একটু এটা স্কয়ারটা করে ফেলে এভাবে লিখতে পারতে, expectation of A minus expectation of A squared. So delta এর যে সংজ্ঞা delta B এর একই সংজ্ঞা। এই যে অপারেটর যেটা আছে যার স্কয়ার না হলো A মাইনাস এক্সপেকটেশন অফ A, আসলে এখানে শুধু এক্সপেকটেশন A লেখা আছে, টাইমস আইডেন্টিটি, এটা অনেক সময় লেখে না, টাইমস আইডেন্টিটি। ওকে, তাহলে দি অপারেটরস A hat মাইনাস এক্সপেকটেশন অফ A টাইমস I hat, যে অপারেটরটা স্কয়ার করা হয়েছে এখানে, আর ওই অপারেটরটা hat B মাইনাস এক্সপেকটেশন B টাইমস I hat, এটা হচ্ছে দ্বিতীয়টা এখানে যেটা স্কয়ার করা হয়েছে ডেল্টা বি স্কয়ার ক্যালকুলেট করার জন্য। এই দুটো অপারেটর A মাইনাস এক্সপেকটেশন অফ A টাইমস I hat অফ কোর্স, B hat মাইনাস এক্সপেকটেশন B টাইমস I hat, এই দুটো অপারেটর আর বোথ হারমিশন। কেন? সিন্স A and B আর হারমিশন, আর আইডেন্টিটি তো হারমিশন বটেই, আর এটা তো একটা সংখ্যা, ওটা তো অপারেটর না, আইডেন্টিটি হারমিশন। একটা নাম্বার, এটা রিয়েল নাম্বার, কারণ এটা তো হারমিশন অপারেটর, A is হারমিশন, ওটা এক্সপেকটেশন রিয়েল, একটা I times a real number it's a Hermitian operator. A is also Hermitian. Okay, তো দুটোই Hermitian। এখন আমি একটা দুটো নতুন ket ডিফাইন করি। We now define two kets, ket F and ket G as, এটা আমার একটা যাতে সোজা হয় পরবর্তীতে, তাই আর কোনো কারণে না। Ket F is defined as operator hat A minus expectation of A times I hat, ওটা লেখা হয়নি, অনেক সময় লিখি অনেক সময় লিখবো না, লেখাই ভালো, কনসিস্টেন্সি থাকা ভালো, এখানে আমার ছিল না, এখানে একটা I hat তোমরা লাগিয়ে দেবে। তাহলে অপারেটর A মাইনাস এক্সপেকটেশন অফ A টাইমস I hat, এই পুরো এটা আরেকটা অপারেটর, এই অপারেটর যখন সাইড উপরে এক করে একটা নতুন কেট দিবে, সেই নতুন কেটটা হচ্ছে কেট F বললাম। একইভাবে B মাইনাস এক্সপেকটেশন অফ B I hat
ওই পুরো অপারেটর যখন সাইয়ের উপরে অ্যাক্ট করবে নতুন একটা কেট দেবে, সেই নতুন কেটকে বলা হলো কেট জি। তাহলে এটা হলে ব্রাগুলা কিভাবে লেখা হবে? ব্রাগুলা লেখা হবে ব্রাস আই, এটা যদি উল্টে দেই ব্রাস আই, নর্মালি আমি লিখতাম ব্রাস আই, তারপরে এই অপারেটরটা লিখতাম ব্রাস আই এর ডান দিকে এবং ড্যাগার দিয়ে লিখতাম, কিন্তু এটা যেহেতু হারমিশন ড্যাগার দেওয়া না দেওয়া একই কথা, সেই জন্য ব্রাস আই ওই অপারেটর লিখে দিই। নর্মালি এখানে একটা ড্যাগার লাগবে। এটা যদি হারমিশন অপারেটর না হতো, এই ব্র্যাকেটের ভেতরে যে অপারেটর আছে সেটা যদি হারমিশন না হতো, তাহলে আমাকে এখানে একটা হারমিশন কনজুগেট করে নিতে হতো, ড্যাগার বসাতে হতো। এখন সেটা লাগছে না, কারণ এই পুরোটা ব্র্যাকেটের ভেতর যেটা আছে সেই পুরোটা হারমিশন অপারেটর, এও তো হারমিশন, আলাদাভাবে হারমিশন অপারেটর। তাহলে দিস ইজ দ্য ব্রা এফ, দিস ব্রা এফ কনজুগেট টু কেট এফ, ওকে, ডুয়াল কনজুগেট ইন দ্য ডুয়াল স্পেস। কেট স্পেসে একটা কেট যদি থাকে, তার করসপন্ডিং ব্রা ডুয়াল স্পেসে একটা আরেকটা ভেক্টর আছে, সেই ভেক্টরটা হচ্ছে ব্রা এফ। একইভাবে ব্রা জি হচ্ছে ব্রাস আই, আর ব্রাস আই এর ডান বসবে এই অপারেটরের ড্যাগার, কিন্তু এই অপারেটর তো হারমিশন, ড্যাগার করে না করে একই কথা। ফলে ব্রাস আই ডান পাশে বসেছে বি মাইনাস এক্সপেকটেশন টাইমস আইডেন্টিটি আছে। In terms of ket f and ket g, we can write delta a squared, delta b squared. তাহলে কি হবে? Bra ket f, এটা scalar product of ket f with itself, আর bra g ket g, scalar product of ket g with itself, ওই যেখানে আছে delta a squared। এখানে তো a minus expectation a দুইবার আছে। তাহলে এই ব্র্যাকেটের ভিতরে যে অপারেটর, একবার প্রথম দুটা পরপর লেখো। একটা অপারেটর এই সাইয়ের সঙ্গে যাক, আরেকটা অপারেটর বাঁ দিকে ব্রা সাইয়ের সঙ্গে যাক। তাহলে কেট সাইয়ের উপরে এই অপারেটর অ্যাক্ট করলে হবে এফ, কেট এফ, আর একই অপারেটর বাঁ দিকে ব্রা সাইয়ের উপরে অ্যাক্ট করলে ব্রা এফ। এটা কেট এফ আর এটা ব্রা এফ। এটা স্কোয়ার ছিল, স্কোয়ার করে একটা পার্ট চলে গেল সাইয়ের সঙ্গে ডান দিকে, আরেকটা পার্ট চলে গেল ব্রা সাইয়ের সঙ্গে বাঁ দিকে। তাহলে কেট এফ ব্রা এফ, এটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট অফ এফ উইথ ইটসেলফ। এটা হচ্ছে কেট এফ এর নর্মের স্কোয়ার। এই যে কেট এফ ব্রা এফ স্কেলার প্রোডাক্ট অফ কেট এফ উইথ ইটসেলফ, এটার স্কোয়ার রুট করে যেটা হবে সেটাই হচ্ছে কেট এফ এর নর্ম। কিন্তু আমি তো স্কোয়ার রুট করি নাই এখানে, এই জন্য, কারণ এখানে বাঁ পাশে স্কোয়ার রেখেছি। তাহলে ডান দিকে যেটা আছে কেট এফ ব্রা এফ, এটা দ্য নর্ম স্কোয়ার, নর্মের স্কোয়ার। কার নর্ম? কেট এফ এর নর্মের স্কোয়ার হচ্ছে এটা, আর এটা হচ্ছে কেট জি এর নর্মের স্কোয়ার। স্কোয়ার রুট দিলে এগুলো নর্ম হয়ে যাবে। এখন আমি শোয়ার্জ ইনইকুয়ালিটি ব্যবহার করব। এই দেখো এখানে আছে, এটা রাইট হ্যান্ড সাইডে 13 নম্বর ইকুয়েশন, রাইট হ্যান্ড সাইডে কি আছে? ব্রা এফ কেট এফ, ব্রা জি কেট জি। এখন ইউজ দ্য শোয়ার্জ ইনইকুয়ালিটি। এটা ইজ ইকুয়াল টু গ্রেটার দেন মডুলাস ব্রা এফ কেট জি স্কোয়ার। এটা বলছে যে norm of ket f squared গুণ norm of g squared is greater than or equal to scalar product of f and g ওটার মডুলাস স্কোয়ার। এটা মডুলাস স্কোয়ার করতে গেল, কারণ করতে হলো আমাকে, কারণ এগুলো তো রিয়েল নাম্বার। কেট এফ এবং ব্রা এফ এর মধ্যে স্কেলার প্রোডাক্ট, এটা হচ্ছে নর্ম অফ, এটা রিয়েল নাম্বার, কিন্তু এটা রিয়েল নাম্বার নয়, এটা ভিন্ন ভেক্টর। এটা এখানে ডান দিকে কেট জি, এখানে আছে ব্রা এফ, এটা স্কেলার প্রোডাক্ট বিটুইন ব্রা এফ এন্ড কেট জি, ঠিক আছে, স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট এফ এন্ড কেট জি, বাট দ্যাট ইজ নট রিয়েল। এটা কমপ্লেক্স হতে পারে, কিন্তু স্কেলার প্রোডাক্ট অফ এনি কেট উইথ ইজ অলওয়েজ রিয়েল, কারণ সেই স্কেলার প্রোডাক্টের স্কোয়ার রুট নিলে আমি নর্ম পাবো, নর্মটা রিয়েল হতে হবে। ফলে এটা রিয়েল, এই সেকেন্ড ফ্যাক্টরটা রিয়েল। বাঁ দিকে কটা ফ্যাক্টর আছে? দুটা ফ্যাক্টর, এই যে এফ এফ গুণ জিজি ফ্যাক্টর, প্রতিটা ফ্যাক্টর রিয়েল। কিন্তু এখানে মড স্কোয়ার না করলে এটা তো কমপ্লেক্স, একটা রিয়েল সংখ্যা তো কমপ্লেক্স সংখ্যার সঙ্গে কোনো কম্পারিজন হবে না।
একটা রিয়েল সংখ্যা কমপ্লেক্স সংখ্যার চাইতে বেশি কিংবা সমান, এটা তো কোনো মিনিংলেস। ওকে, এই জন্য মড এফ স্কোয়ার নিয়েছি। এখানে কিন্তু দেখতে হবে একটা স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট এফ এন্ড জি ইজ দ্য প্রোডাক্ট অফ ব্রা এফ অন কেট জি। এটা একটা কমপ্লেক্স সংখ্যা, ওটা মড স্কোয়ার। স্কোয়ার করতে হবে, স্কোয়ার না করলে কিন্তু ঠিক হবে না। এটা স্কোয়ার আছে কি নাই এখানে এটা দেখে বুঝতে হবে। এখানে এফ দুইবার আছে, একবার কেট হিসাবে একবার ব্রা হিসাবে, ফলে এখানে মড স্কোয়ার লাগবে। এখানে জি আছে দুইবার আছে, কেট ব্রা, এখানে স্কোয়ার লাগবে। স্কোয়ার যদি না থাকে তাহলে এক নম্বর এটা হলো না, মিলবে না, কারণ এটা কমপ্লেক্স, এটা রিয়েল। রিয়েল দুই পাশ রিয়েল করতে গেলে, বাম পাশটা রিয়েল বটেই, ডান পাশ রিয়েল করতে গেলে আমাকে মডুলাস করতে হবে। মডুলাস যে স্কোয়ার কেন করতে হবে? কারণ এখানে বাঁদিকে এফ দুইবার আছে, তো এখানেও দুইবার থাকতে হবে। স্কোয়ার করলে এফ দুবার আসতে পারে। বাঁদিকে জি দুবার আছে, এখানেও দুবার করতে হবে। শুধু মড নিয়ে ছেড়ে দিলে হবে না, মড করে স্কোয়ার করতে হবে। ইন এনি কেস এটাই শোয়ার্জ ইনইকুয়ালিটি, এটা আমরা আগে প্রমাণ করেছি। আচ্ছা, এইখানে এটা বলছে এই যে গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর আমরা আগে দেখিয়েছিলাম যে ইকুয়াল টু সাইন হোল্ড করবে জি ইজ প্রপোর্শনাল টু এফ। কথা মানে কি, কেট জি ইজ প্রপোর্শনাল টু কেট এফ, তার মানে কেট জি ইজ এ কনস্ট্যান্ট টাইমস কেট এফ। এই কনস্ট্যান্টটা রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে, হতে পারে। এটা যদি হয়, তার মানে জি এবং এফ যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, এই জি এবং এফ যদি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, একটা কেটকে যদি আরেকটা কেটের মাল্টিপল হিসাবে প্রকাশ করতে পারি, যেমন 15 নম্বর ইকুয়েশনে প্রকাশ করেছি, এভাবে এটা করা যে সম্ভব হবে, সবসময় সম্ভব হবে না। এই কেট এফ এবং কেট জি যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেট হতো, তারা যদি অর্থোগোনাল কেট হতো, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কেট হতো, তাহলে এটা কখনো ইকুয়েশন কখনো লেখা যাবে না। এটা একটা স্পেশাল কেস। এই স্পেশাল কেসে কেট জি ইজ প্রপোর্শনাল টু কেট এফ, so they are multiple of each other. এখানে মাল্টিপল, আমরা এভাবে লিখেছি ল্যামডা টাইমস কেট এফ ইজ ইকুয়াল টু জি। তো অবশ্যই কেট জি এবং কেট এফ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট নয়, তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এই ক্ষেত্রে এটা ইকুয়াল টু হবে, এটা একটা বিশেষ সিচুয়েশন। নর্মালি হবে না, নর্মালি ইকুয়াল টু হবে, নর্মালি গ্রেটার দেন সাইনটাই কার্যকর হবে। নর্মালি এফ এবং জি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টই থাকবে। ওকে, okay, তাহলে the equality holds if ket g is proportional to ket f. That is if ket g is equal to lambda times f, with lambda equal to a constant, and which is complex in general. A constant a complex in general. A real number তো complex number একটা special case, এটা রিয়েলও হতে পারে। The uncertainty product equation 13, এখন এই equation 13 কে কিভাবে লেখা যাবে? ইকুয়েশনকে লিখছি এভাবে। ইকুয়েশন 13 ছিল এইটা, ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু স্কেলার প্রোডাক্ট অফ এফ উইথ ইটসেলফ, স্কেলার প্রোডাক্ট অফ জি উইথ ইটসেলফ, এফ এফ জি জি, ব্রা এফ কেট এফ টাইমস ব্রা জি কেট জি। এটা দিস ইজ গ্রেটার দেন দিস, এটা শোয়ার্জ ইনইকুয়ালিটি। প্রথম লাইনটার সংজ্ঞা, এই যে প্রথম লাইন, ইকুয়েশনের প্রথম লাইনটা হচ্ছে সংজ্ঞা। ডেল্টা এর সংজ্ঞা কি, ডেল্টা বি সংজ্ঞা দিয়েই এটা হচ্ছে, এখানে কিছু করতে হয়নি আমাকে। প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন শোয়ার্জ ইনইকুয়ালিটি ব্যবহার করেছি। ওকে, দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইন হচ্ছে দ্বিতীয় লাইনের রিরাইট, আর কিছু না। এই কেট এফটা তো এভাবে কেট এফ কেট জি, ওটা আবার অরিজিনাল ইয়েতে নোটেশনে চলে গেছি। কেট এফ ব্রা এফ এটা, কেট জি এটা, ওইটা লিখেছি আর কি। তাহলে থার্ড স্টেপে ইটস জাস্ট এ রিরাইট। ব্রা এফ এর পরিবর্তে লেখা হলো এটা ব্রা সাই, তারপর ডান দিয়ে অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন অফ এ, এখানে একটা আইডেন্টিটি আছে। আর কেট জির পরিবর্তে লেখা হলো কেট সাই হচ্ছে স্টেট ভেক্টর or state of the acted on by the operator b minus hat b. So তাহলে দেখো, এটা প্রথম লাইনটা, এই কোয়েশ্চেনের প্রথম লাইনটা হচ্ছে সংজ্ঞা, ডেফিনিশন। দ্বিতীয় লাইনটা হচ্ছে শোয়ার্জ ইনইকুয়ালিটি অ্যাপ্লিকেশন।
লাইন থেকে তৃতীয় লাইন হচ্ছে কি, জাস্ট রিরাইটিং অফ ব্রা এফ এন্ড কেট জি, রিরাইটিং, আর কিচ্ছু না। এখন দেখো, এখন খুব কেয়ারফুল ইয়ে করো, এটা বলছি দেখো, এই যে লেফট হ্যান্ড সাইড যেটা আছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু প্রথম লাইনের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, কিন্তু প্রথম লাইনের রাইট হ্যান্ড সাইড দ্বিতীয় লাইনের রাইট হ্যান্ড সাইডের চাইতে বেশি। এইটা, এই জিনিসটা এটার চাইতে বড়, তাহলে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এটার চাইতে বড়, এটা এটার সমান, তার মানে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এটার চাইতে বড়। অনেকে বলবে কি, আচ্ছা এটাকে বলবে ডেল্টা এ স্কোয়ার ইকুয়াল টু বসিয়ে দেবে, ইকুয়াল টু না, ইকুয়াল টু এটা ইকুয়েশনে কি মিন করে রাখো, এখানে এইভাবে লিখলে এটা মিন করে যে এইটা এফ জি স্কোয়ার ইজ ইকুয়াল টু দিস, কিন্তু এটা এটা মিন করে না যে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু দ্যাট। ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার তো এটার চাইতে বড় অথবা ইকুয়াল, আবার এটা এটার সমান, তাহলে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এই যে তৃতীয় লাইনে যেটা লেখা আছে ওই কোয়ান্টিটির সমান কিংবা বড়। ওকে, এই প্রথম দুটো লাইন স্কিপ করে যদি একবারে লিখতে চাও তাহলে এখানে গ্রেটার থাকবে, এই গ্রেটার সাইনটা আনতে হবে, ক্যারি করতে হবে। আচ্ছা, এইখানে ইকুয়ালিটি হোল্ড করবে, এখানে ইকুয়ালিটি হোল্ড করবে, ইকুয়ালিটি হোল্ড করলে সবই সমান, এটা এটার সমান, এটা আবার এটার সমান, এটা আবার এটার সমান, তাহলে লেফট হ্যান্ড সাইড যে কোনো তিনটার সমান। আর ইকুয়ালিটি হোল্ড করবে কখন, যখন জি ইজ প্রপোর্শনাল টু এফ, তার মানে এটা হচ্ছে জি, জি ইজ প্রপোর্শনাল টু এফ, জি ইজ ইকুয়াল টু জি ইকুয়াল টু ল্যামডা টাইমস কেট এফ। আমি আবার অরিজিনাল নোটেশনে চলে আসলাম, জি এবং এফ এ আর নাই, জি এবং এফ শুধু এই অল্পক্ষণের জন্য ব্যবহার করেছি এই লেখাগুলো সোজা করার জন্য, না হয়তো এখানে এ বি দিয়ে লিখতে গেলে অনেক বড় বড় লিখতে হতো। ওকে, সো এফ অফ জি যে ইন্টারমিডিয়েট কেটস এন্ড ব্রা, ইন্টারমিডিয়েট কেটস কেট এফ এবং কেট জি ডিফাইন করে নিয়েছি জাস্ট ফর ইজ অফ রাইটিং, আর কিছু না, ফর ইজ অফ রাইটিং। ওকে, তার মানে আমার এই দাঁড়ালো ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু, এই জিনিসটা ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইকুয়াল টু না, গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা ইকুয়াল টু কিন্তু এটার সঙ্গে ইকুয়াল টু। ইকুয়েশন 6 এর ডান দিকের তৃতীয় লাইনের ডান দিক আর দ্বিতীয় লাইনের ডান দিক সমান, এটাই বলছি। ওকে, এখন তাহলে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার এই তৃতীয় লাইনের যে ডান দিক আছে ওটার চাইতে বেশি, এটা এটার চাইতে বেশি কিংবা সমান, এটা আবার এটা সব সময় সমান, ফলে লেফট হ্যান্ড সাইড এটার রাইট হ্যান্ড সাইড যেটা আছে ওটার চাইতে বেশি কিংবা সমান। ওকে, এখানে সমান। ওকে, এটা একটা একটা সিকোয়েন্স অফ ইকুয়েশনে যদি এক জায়গায় ইনইকুয়ালিটি থাকে তাহলে ইনইকুয়ালিটি ওটার পরে ইনইকুয়ালিটি থেকে যাবে। ওকে, এখন ধরো আমার এই অপারেটর এখানে একটু কমপ্লিকেটেড আছে, এ মাইনাস এক্সপেকটেশন অফ এ, বি মাইনাস এক্সপেকটেশন অফ বি টাইমস আইডেন্টিটি আছে, এটাকে আমি বললাম ধরো এ প্রাইমড, ওটাকে বলা হলো ধরো বি প্রাইমড, এখানেও লেখা বাঁচানোর জন্য। তাহলে আমরা জাস্ট ডিফাইন করছি, আই ডিফাইন টু নিউ ভেক্টরস, টু নিউ অপারেটরস এ প্রাইম এবং বি প্রাইম। এ প্রাইম হচ্ছে অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন অফ এ টাইমস আইডেন্টিটি, এখানে আইডেন্টিটি বুঝে নিতে হবে আইডেন্টিটি, কারণ অপারেটর নিয়ে কথা হচ্ছে, সংখ্যা নিয়ে কথা হচ্ছে না, কিন্তু এখানে তো রাইট হ্যান্ড সাইডের দ্বিতীয় টার্মে তো শুধু সংখ্যা দেখা যাচ্ছে, অপারেটর কোথায়, তাহলে এটা মানে এটা বুঝে নিতে হবে যে এই সংখ্যা গুণ আর আইডেন্টিটি অপারেটর। এখানে আইডেন্টিটি অপারেটর রাখা ভালো ছিল কিন্তু আমি রাখি নাই, রাখাই ভালো।
একইভাবে নতুন আরেকটা অপারেটর ডিফাইন করা হলো বি অপারেটর, বি প্রাইম অপারেটর, বি প্রাইম হ্যাট। অরিজিনাল বি বিয়োগ ওই বি থেকে বাদ যাচ্ছে এক্সপেকটেশন অফ বি টাইমস আইডেন্টিটি, যদি আইডেন্টিটি লেখা হয়নি। তাহলে আমার ওইখানে কি ছিল, ওই যে অপারেটর এ মাইনাস এক্সপেকটেশন এ গুণ অপারেটর বি মাইনাস এক্সপেকটেশন বি, ওই আনসারটি এখানে এটাই তো, ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইটা, ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইটা। এটা দেখেই ভুল করবে না যে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এই থার্ড লাইন, না, ডেল্টা এ ডেল্টা বি স্কোয়ার এটার চাইতে বড়, এখানে এটা চাইতে বড়, এটা ভুল করার কথা না, এখানে আছে এইটা এটার সমান, এইটা আমি এখানে লিখতে পারতাম সমান সমান, রাইট? দ্বিতীয় লাইনে এটা সমান দিতে পারতাম, মড এফ জি স্কোয়ার এটা একই জিনিস, এটা রিরাইট। তাহলে ডেল্টা স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এই জিনিসটা। এগুলো যদি কিছু একেবারে না লিখি, শুধু এইটা এবং এটা লিখি, তাহলে এখানে গ্রেটার দ্যান অর ইকুয়াল টু সাইন দিতে হবে, কারণ তার উপরের স্টেপে গ্রেটার দ্যান ইকুয়াল টু সাইন আছে। আমি এখন এই যে এখানে ভেতরে যে অপারেটরটা আছে, এ মাইনাস এক্সপেকটেশন অফ এ টাইমস আইডেন্টিটি হোল থিং টাইমস বি মাইনাস এক্সপেকটেশন অফ বি আইডেন্টিটি, এইটা একটু সিম্পলিফাই করবো এখন। এই দুটো অপারেটরের গুণফলের এক্সপেকটেশন করে স্কোয়ার করেছি। তাহলে ওখানে আনসার্টেনিটি প্রোডাক্টের যে ফর্মুলা ছিল, ওখানে ছিল এই দুটো অপারেটরের গুণফল। বাঁদিকে এটাকে তো বলেছি এ প্রাইম, ওটাকে বলেছি বি প্রাইম, এ প্রাইম বি প্রাইম। যে কোনো জিনিসের প্রোডাক্ট এভাবে লেখা যাবে, শুধু অপারেটর প্রোডাক্ট না, নাম্বারের প্রোডাক্ট এভাবে লেখা যাবে। এ দেখো হচ্ছে কিনা, এটা তো আইডেন্টিটি, এ প্রাইম বি প্রাইম। আমি কি করেছি, এ প্রাইম বি প্রাইমের সঙ্গে বি প্রাইম এ প্রাইম যোগ দিয়েছি, ওকে। তারপরে দ্বিতীয়বার এ প্রাইম বি প্রাইমের সঙ্গে বি প্রাইম এ প্রাইম বিয়োগ দিয়েছি, তারপর দুটো যোগ করে 2 দিয়ে ভাগ দিয়েছি। এটা তো আইডেন্টিটি হয় কিনা দেখো না, এখানে দেখো আমার আছে এ প্রাইম বি প্রাইম, হচ্ছে না, এই যে বি প্রাইম এ প্রাইম ক্যান্সেল করে গেল, আর এ প্রাইম বি প্রাইম অর্ধেক অর্ধেক দুইবার আসলো, অর্ধেক অর্ধেক দুইবার করে একটা পূর্ণ এ প্রাইম বি প্রাইম হলো। ওকে, এইভাবে সবসময় বিভাজন করা যায় একটা দুটো জিনিসের প্রোডাক্টকে, রাইট? এক্স কে আমি লিখতে পারি এক্স প্লাস এক্স, ওকে ফাইন। তো এটা সংখ্যা যখন করব, সংখ্যা যখন হবে তখন এই টার্মটা শূন্য, কারণ দুটো সংখ্যা কমিউট করে, কিন্তু এখানে এই টার্মটা শূন্য আমি বসাবো না, তা কমিউট করে না, ওকে। কিন্তু এইভাবে তো সবসময় লেখা যাবে, সংখ্যা হলে লেখা যাবে, অপারেটর হলে লেখা যাবে, সংখ্যা হলে অবশ্যই এটা শূন্য। তো সংখ্যা যদি হতো তাহলে এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু বি প্রাইম এ প্রাইম, তার মানে এটা কারেক্ট। আর সংখ্যা যদি না হয়, এ প্রাইম বি প্রাইম যদি বি প্রাইম এ প্রাইমের সমান হয়, তাহলে রাইট হ্যান্ড সাইডটা থেকে যাবে, রাইট হ্যান্ড সাইডে দ্বিতীয় টার্মটা থেকে যায়, এখানে দ্বিতীয় টার্মটা থেকে যাবে। তাও পরেও তো আইডেন্টিটি, কারণ বি প্রাইম এ প্রাইম কাটাকাটি চলে যায়, থাকবে শুধু এ প্রাইম বি প্রাইম দুইবার, অর্ধেক করে দুইবার, তার মানে এ প্রাইম বি প্রাইম। ওকে, এই হাফটা কমন নিয়ে থাকলো কি আমার এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম এ প্রাইম, ওটাকে বলে অ্যান্টি কমিউটেটর অফ এ প্রাইম অ্যান্ড বি প্রাইম, অ্যান্টি কমিউটেটর। কমিউটেটর অ্যান্টি, এখানে প্লাস আছে, মাইনাস থাকলে কমিউটেটর বলে। সো হাফটা যদি বাইরে লিখি, আমার থাকলো এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম এ প্রাইম, এটাকে অনেকে এভাবে লেখে কার্লি ব্র্যাকেট এ প্রাইম অপারেটর কমা বি প্রাইম অপারেটর, এটাকে একটা নামও দেয়, এটাকে বলে অ্যান্টি কমিউটেটর অফ এ প্রাইম অপারেটর এন্ড বি অপারেটর। আর এটার একটা নাম আছে এ প্রাইম বি প্রাইম অপারেটর এ প্রাইম অপারেটর বি প্রাইম মাইনাস অপারেটর বি প্রাইম অপারেটর এ প্রাইম, হচ্ছে বলে কমিউটেটর of the two operators a prime and b prime, a prime hat and b prime hat, a commutator। এটা ঠিক, এটা অ্যান্টি কমিউটেটর কি বলে দিয়েছি, and এইটাকে বলা হয় is called the anti commutator of operator a prime and operator b prime। Note that anti commutator is a Hermitian operator, a এবং b তো Hermitian operator বটেই, অ্যান্টি কমিউটেটর হারমিশন, কিন্তু কমিউটেটর হচ্ছে অ্যান্টি হারমিশন।
এ এবং বি যদি হারমিশন হয়, এ প্রাইম বি প্রাইমও হারমিশন। এ প্রাইম বি প্রাইম আলাদাভাবে যদি হারমিশন হয়, তাহলে এ প্রাইম এবং বি প্রাইমের অ্যান্টি কমিউটেটর সেটা হারমিশন, কিন্তু এ প্রাইম এবং বি প্রাইমের কমিউটেটর সেটা হারমিশন নয়। ওকে, সেটা অ্যান্টি হারমিশন। এই সাটলটিটুকু খেয়াল রাখতে হবে এবং বুঝতে হবে। যেমন ধরো আমি আমার ইয়েতে যাই, স্টপ শেয়ার করে আমার ডকুমেন্ট ক্যামেরাতে যাই, একটা হারমিশন অপারেটর, তাহলে এ প্রাইম ড্যাগার ইজ এ প্রাইম। বি প্রাইম অপারেটর এটাও হারমিশন, বি প্রাইম ড্যাগার ইকুয়াল টু বি প্রাইম। এখন যদি আমি এটা নেই, যদি প্রোডাক্ট এ প্রাইম বি প্রাইম, এটা কি হারমিশন? দেখি, প্রোডাক্ট এ বি প্রাইমের যদি ড্যাগার করি, তাহলে এটা হবে বি প্রাইম, উল্টা অর্ডারের ড্যাগার, বি প্রাইম ড্যাগার এ প্রাইম ড্যাগার। এটা হচ্ছে অপারেট বি প্রাইম অপারেটর এ প্রাইম। এটা তো এ প্রাইম বি প্রাইম হলো না, হলো কি হলো না? হবে যদি তারা কমিউট করে। তাহলে এ প্রাইম বি, এটা হারমিশন হতো যদি কমিট করে, এ প্রাইম বি প্রাইম তো কমিট করে না। এটাই তো মূল কথা, এ প্রাইম বি প্রাইম কমিট করে, এ বি কমিট করে না। কমিট করলে বি প্রাইম এ প্রাইম এ প্রাইম বি প্রাইম সম্বন্ধ, সেই ক্ষেত্রে হারমিশন হতো। এখন হারমিশন নয়, এ প্রাইম বি প্রাইম হারমিশন নয়, কিন্তু অ্যান্টি কমিউটেটর হারমিশন। দেখো, এ প্রাইম কমা বি প্রাইম অ্যান্টি কমিউটেটরে যদি ড্যাগার নাও, তাহলে এটা হচ্ছে অ্যান্টি কমিউটেটর মানে হচ্ছে অপারেটর এ প্রাইম অপারেটর বি প্রাইম প্লাস উল্টা অর্ডারে বি প্রাইম এ প্রাইম, এটার ড্যাগার। এখন ধরো এটা যদি ড্যাগার করো প্রথম টার্মের, এটা হচ্ছে বি প্রাইম এ প্রাইম, আর এটা যদি ড্যাগার করো প্লাস হচ্ছে এ প্রাইম বি প্রাইম। রাইট? প্রথম টার্মের ড্যাগারটা দ্বিতীয় টার্ম দেয়, দ্বিতীয় টার্মের ড্যাগার প্রথম টার্ম দেয়। তার মানে অ্যান্টি কমিউটেটরটা এ প্রাইম বি প্রাইম অ্যান্টি কমিউটেটর একই থাকে, তাহলে এটা হারমিশন। অ্যান্টি কমিউটেটর হারমিশন। অ্যান্টি কমিউটেটর অফ টু অপারেটরস ইজ অলওয়েজ হারমিশন, তারা কমিট করুক কি না করুক, ডাজন্ট ম্যাটার। আর প্রোডাক্ট অফ টু হারমিশন অপারেটর, অ্যান্টি কমিউটেটর না, প্রোডাক্ট অফ টু হারমিশন অপারেটর হারমিশন হবে যদি যদি তারা কমিউট করে। এখন ধরো কমিউটেটর দেখো, কমিউটেটর আজ প্রাইম লিখবো না, ঠিক আছে, এ দিয়ে লিখি। কমিউটেটর দেখো, এ বি, এটা ড্যাগার করছে, প্রাইমটা লিখছি না, ঝামেলা মনে হয় প্রাইম লেখাটা। এ বি ড্যাগার, এ বি মানে হচ্ছে অপারেটর এ হ্যাট চিহ্ন দিচ্ছে না, ওটা ঝামেলা। হ্যাট চিহ্ন দিচ্ছে না, প্রাইমও দিচ্ছে না। এ বি কমিউটেটর মানে হচ্ছে এ বি মাইনাস বি এ, এগুলো অপারেটর, এটা ড্যাগার। এ বি ড্যাগার করা মানে হচ্ছে বি ড্যাগার এ ড্যাগার, বি ড্যাগার ইকুয়াল টু বি, এ ড্যাগার ইকুয়াল টু এ, তো এটা বি এ মাইনাস এ বি, এটা তো হচ্ছে মাইনাস এ বি মাইনাস বি এ মাইনাস the commutator of AB dagger equal to minus commutator of AB. তাহলে commutator of A and B dagger কি হারমিশন হলো? হলো না, এটা অ্যান্টি হারমিশন। কিন্তু আমি যদি এটা করি, এই commutator of AB কে যদি আমি একটা কনস্ট্যান্ট, একটা আই দিয়ে গুণ কিংবা ভাগ দিই, ধরো গুণে দিলাম, গুণ দিয়ে নতুন একটা পেলাম, এখন এটা হারমিশন হবে, এখন এটা হারমিশন হবে। এটাকে যদি বলি সি, সি এর ড্যাগার যদি নেই, সি এর ড্যাগার যদি আমি নেই, ড্যাগার করতে গেলে যেখানে যেখানে কনস্ট্যান্ট থাকে, এখানে একটা কনস্ট্যান্ট আছে আই, কনস্ট্যান্ট গুলার কমপ্লেক্স কনজুগেট করতে হয়, এখানে একটা আই দিয়েছি, তা ড্যাগার যখন করব এই আইটা মাইনাস আই হবে। আর এ কমিউটেটর বি যখন ড্যাগার করবে তখন আবার মাইনাস করে এ এবং বি এর ড্যাগার হবে, দুটো মাইনাস আসবে। একটা মাইনাস হবে এ বি এর কমিউটেটরের ড্যাগার থেকে, আর একটা মাইনাস আসবে আই এর কমপ্লেক্স কনজুগেশন থেকে, দুটো মাইনাস প্লাস হয়ে যাবে। তাহলে এটা হবে আই এ বি,
তাহলে সি ড্যাগার ইকুয়াল টু সি। তাহলে এ এবং বি এর কমিউটেটরকে যদি আই দিয়ে গুণ দেই কিংবা আই দিয়ে ভাগ, তাহলে একটা নতুন অপারেটর হলো আর কি। একটু সামান্য তফাৎ করে একটা আই দিয়ে গুণ ভাগ দিয়ে একটা নতুন অপারেটর করলাম সি। সিটা তখন হারমিশন, আর কমিউটেটর ইটসেলফ ইজ অ্যান্টি হারমিশন। আবার এটাও খেয়াল করো যে এ প্রাইম এবং বি প্রাইমের যে কমিউটেটর সেটা এ বির কমিউটেটর একই কথা, এ প্রাইম বি প্রাইম। কারণ এ প্রাইমটা মানে হচ্ছে এইটা, তো এ প্রাইম বি দুটো যদি কমিউটেটর করো তাহলে দেখো কমিউটেটরকে অনেক ভাগে করতে পারবে। এ প্রাইম বি প্রাইম কমিউটেটর চারটা ভাগে করে লিখতে পারবে। একটা হচ্ছে প্রথম ভাগ হচ্ছে প্রথম টার্ম হচ্ছে এ এবং বি এর কমিউটেটর ওটা, তারপর এ এবং এটার কমিউটেটর। এটা তো আসলে আইডেন্টিটি, এটা তো একটা সংখ্যা। অপারেটর আইডেন্টিটির সঙ্গে কমিউট করেই এ প্রাইম বি প্রাইমের সঙ্গে কমিউটেশন করছি, চারটা টার্ম হবে। চারটা টার্ম কি কি? এ কমিউটেটর উইথ বি, দ্বিতীয় টার্মটা কি? এ কমিউটেটর উইথ আইডেন্টিটি, এই বিটা বাইরে যাবে। আইডেন্টিটি তো যে কোনো অপারেশনে কমিট করে, ওটা জিরো। তৃতীয় টার্মটা কি? এখানে আছে আইডেন্টিটি কমা বি, সেটা তো জিরো। আইডেন্টিটি কমিউটস উইথ অল অপারেটর বি। চতুর্থ টার্মটা কি? এখানে আইডেন্টিটি কমা আইডেন্টিটি পারস্পরিক কমিট করেই। এগুলো তো নাম্বার, এগুলো কমিউটেটর বাইরে থাকবে, ফলে কমিউটেটর অফ এ প্রাইম বি প্রাইম সিম্পলি অ্যাজ কমিউটেটর অফ এ বি। এটা কি হবে? এটা শূন্য কাটাকাটি যাবে না এখানে, কিন্তু এটা সেভাবে থাকবে। এই টার্মটা পরবর্তীতে আমরা ফেলে দেবো, একেবারে লিখবো না এক সময়। এটার আর কিছু করছে না। এ প্রাইম বি প্রাইম প্লাস বি প্রাইম এ প্রাইম থাকুক, অ্যান্টি কমিটেড থাকুক। কিন্তু এইখানে যে কমিউটেটর আছে এ প্রাইম বি প্রাইম, commutator of A prime with B prime is simply equal to commutator of A and B. We also note that commutator of A prime and B prime is simply as commutator of A and B. The commutator A is anti-Hermitian operator. আমি যদি commutator of A B কে IC হিসাবে লিখি, তার C হচ্ছে এই এ বি কমিউটেটরকে আই দিয়ে ভাগ দিয়ে করেছি, আই দিয়ে গুণ দিয়ে করা যেত কিন্তু ভাগ দিয়ে করেছি। সো এ বি কে যদি কমিউটেটর অফ এ বি কে যদি আইসি হিসাবে প্রকাশ করি, তাহলে সিটা হচ্ছে কি? সেটা হচ্ছে কমিউটেটর এ বি ডিভাইড আই। ওকে, আর মাইনাস আইসি যদি লিখতাম তাহলে সি কত হতো? কমিউটেটর অফ এ বি ডিভাইড মাইনাস আই, আর 1 by minus I is equal to I, তখন সি হতো I টাইমস কমিউটেটর এ বি। যেভাবে করো না কেন সি ইজ হারমিশিয়ান। কারণ আমি যখন হারমিশিয়ান কনজুগেট নেব তখন সেই আই এর স্টার করতে হবে। আই এর স্টার করলে মাইনাস আই হয়, এক্সট্রা মাইনাস সাইন আসে, এই মাইনাস সাইনটাকে নালিফাই করে দেয়, তখন এটা হারমিশিয়ান হয়। এই সিটা হারমিশিয়ান। ওকে, এখন দেখো, now using 18 and 9 in equation 16 we have 18 19 একটু দেখো কি, এটা হচ্ছে 19, এটা 18। ওকে, এখানে 19 মানে এখানে কমিউটেটর অফ এ প্রাইম বি প্রাইম ইকুয়াল টু কমিউটেটর অফ এ বি, এভাবে লিখবো। এটাকে সাবস্টিটিউট করতে হবে 16তে। 16 কি বলছে? 16 বলছে ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু, এই টার্মটা is greater than or equal to psi a prime b prime get psi mod square। 16 তাই বলছে না? তাহলে ওখানে বসাই। ইকুয়েশন 16 বলছে এটা ডেল্টা a স্কয়ার ডেল্টা b স্কয়ার is greater than or equal to mod ব্রা psi, এখানে ভেতর যেটা আছে a prime b prime get psi, ওটা mod square। এটা ইকুয়েশন 16। ইকুয়েশন 16তে ইকুয়েশন 18 ব্যবহার করো, এবং ইকুয়েশন 18তে ইকুয়েশন 19 লেখো। তাহলে ইকুয়েশন 16 এটা, এখানে 18 ব্যবহার করছি। ইকুয়েশন 18 বলছে প্রোডাক্ট এ প্রাইম বি প্রাইম ইজ হাফ অ্যান্টি কমিউটেটর এ প্রাইম বি প্রাইম প্লাস হাফ কমিউটেটর এ প্রাইম প্রাইম। আবার 19 বলছে কমিউটেটর এ প্রাইম বি প্রাইম ইজ কমিউটেটর এ বি।
এই জিনিসটা, এই যে অপারেটরটা আছে এখানে, কমিউটেটর অফ এ প্রাইম বি প্রাইম, এ প্রাইম হারমিশন বি প্রাইম হারমিশন, কি বলে এটা অ্যান্টি কমিউটেটর, এটা হারমিশন। হারমিশন অপারেটর যেহেতু এটা হারমিশন, এই যে এখানে যেটা আছে expectation value in the state psi of this Hermitian operator. Hermitian operator expectation value সবসময় রিয়েল হবে। তাহলে এখানে যে ভেতরে যে টার্মটা আছে এই পুরো টার্মটা এটা রিয়েল। প্রথম টার্মটা রিয়েল, হাফ দিয়ে ভাগ দিলে রিয়েল। এই প্রথম টার্মটা এখানে রিয়েল। এটা একটা মডুলার স্কয়ারের মধ্যে আছে। তো কমপ্লেক্স নাম্বার কোথায়? রিয়েল নাম্বার করলে তার মডুলাস করে স্কয়ার করতে হয় না, স্কয়ার লিখলেই চলে। প্রথম টার্মটা রিয়েল, দ্বিতীয় টার্মটা কি? দ্বিতীয় টার্মটা রিয়েল নয়। দ্বিতীয় টার্মে কি আছে? কমিউটেটর অফ এ এন্ড বি। এটা তো হারমিশন না, এটা তো অ্যান্টি হারমিশন, অ্যান্টি হারমিশন। ফলে দ্বিতীয় টার্মটা রিয়েল নয়। ওকে, সেই জন্য মড স্কয়ার করতে হচ্ছে। দ্বিতীয় টার্মও যদি রিয়েল হতো ব্র্যাকেট স্কয়ার দিলেই তো হতো। মড স্কয়ার মানে হচ্ছে কমপ্লেক্স নাম্বার গুণ সেই কমপ্লেক্স নাম্বারের কমপ্লেক্স কনজুগেট, সেটাকে বলে মড স্কয়ার। এখানে মড স্কয়ার আমি লিখতে বাধ্য হলাম কারণ দ্বিতীয় টার্ম যেটা আছে ডান দিকে, ইকুয়েশন 21 এর ডান দিকে যে দ্বিতীয় টার্মটা দেখছো, সেই দ্বিতীয় এক্সপেকটেশন ভ্যালু অফ দি কমিউটেটর অফ এ এন্ড বি ইন দ্য স্টেট সাই, অবশ্য 2 দিয়ে ভাগ আছে, দুইটা রিয়েল। এখন কমিউটেটর অফ এ বি এটা হারমিশন নয়, এটা অ্যান্টি হারমিশন। ফলে এক্সপেকটেশন ভ্যালু রিয়েল হবে না, কমপ্লেক্স। আমি একটু পরে দেখাবো এটা পিওরলি ইমাজিনারি হবে। ওকে, ফলে এই জন্য মডুলাস স্কয়ার করে লিখতে বাধ্য হয়েছি। Since the anti-commutator is Hermitian, is expected value is real. Also, since the commutator is written as I times the Hermitian operator C, commutator হচ্ছে অ্যান্টি হারমিশন। ওই কমিউটেটরকে লেখা হলো I times C, তাহলে C তো হারমিশন, C is Hermitian. C এর এক্সপেকটেশন ভ্যালু রিয়েল। ওই রিয়েল কোয়ান্টিটিকে I দিয়ে গুণ দিতে হবে, কারণ I টাইমস C এটাকেই ডিফাইন করে সমান সমান কমিউটেটর অফ এ বি। এই জন্য the expectation value of the anti-commutator is purely real, purely imaginary. এই দেখো, তার মানে কি? ওই যে হাফটা বাইরে নিয়ে এসছি, ওই আগের ইকুয়েশন 21 এর হাফটা যদি বাইরে নিয়ে আসি তাহলে 1/4, হাফটা তো রিয়েল, 1/4 এর বাইরে আসবে। এটা রিয়েল, আর এখানে কি হবে? I expectation of C, expectation C of real। তাহলে দেখো হাফ বাইরে গেল, এটা রিয়েল, I expectation of C, সিটা তো হচ্ছে হারমিশন, তাহলে এটা রিয়েল, এটা রিয়েল। তাহলে দ্বিতীয় টার্মটা কি? দ্বিতীয় টার্মটা হচ্ছে পিওরলি ইমাজিনারি। এই দ্বিতীয় টার্মের কোনো রিয়েল পার্ট নাই, শুধুমাত্র ইমাজিনারি পার্ট আছে দ্বিতীয় টার্মটা। এই মডুলার সাইনের ভেতরে যে দ্বিতীয় টার্মটা আছে এটা প্রথম টার্ম যোগ পরেরটা হচ্ছে দ্বিতীয় টার্ম। এই ইকুয়েশনের ডান দিকের দ্বিতীয় টার্ম যেটা আছে, দ্বিতীয় টার্মটা পুরোপুরি পিওরলি ইমাজিনারি। ইমাজিনারি কমপ্লেক্সেরই একটা সাবসেট, কিন্তু এটা পিওরলি ইমাজিনারি, কোনো রিয়েল পার্ট নাই এই কমপ্লেক্স নাম্বারটার। I times a real number, so it's an imaginary, purely imaginary number. এরকম যদি একটা তাহলে এখানে কি হলো? এটাকে যদি বলি A, এই নাম্বারটাকে যদি A এক্সপেকটেশনকে যদি একটা নাম দেই A, ছোট হাতের A, এটা রিয়েল। I টাইমস C এর এক্সপেকটেশন, ওটাকে যদি বলি B, বিটাও রিয়েল। তাহলে আমার কেমন ধরনের নাম্বার আছে মডুলার সাইনের ভেতরে? একটা রিয়েল নাম্বার প্লাস I টাইমস আর একটা রিয়েল নাম্বার B। তাহলে দুটো মিলে একটা কমপ্লেক্স নাম্বার হলো। কমপ্লেক্স নাম্বার একটা রিয়েল পার্ট থাকে A, একটা ইমাজিনারি পার্ট থাকে B। রিয়েল পার্টটা রিয়েল, ইমাজিনারি পার্টটাও রিয়েল। ইমাজিনারি পার্টকে I দিয়ে গুণ দিয়ে রিয়েল পার্টের সঙ্গে যোগ দিয়ে যেটা হয় সেটাকে বলে কমপ্লেক্স নাম্বার।
তাহলে মডুলাসের ভিতরে যে কমপ্লেক্স নাম্বারটা আছে সেটা হচ্ছে এইরূপ, একটা রিয়েল নাম্বার a প্লাস i টাইমস আন রিয়েল নাম্বার b স্কয়ার মডস b স্কয়ার। এটা মডস b স্কয়ার কত? a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা জানা আছে তো? এই যে মাঝখানে এই যে মডুলাস সাইনের ভেতরে একটা কমপ্লেক্স নাম্বার আছে a প্লাস ib, a রিয়েল b রিয়েল। একটা কমপ্লেক্স নাম্বারের মডুলাস স্কয়ার কিভাবে লেখে? রিয়েল পার্ট স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট স্কয়ার। এটা তো তোমার নিশ্চয়ই জানা আছে, এটা তো বেসিক। তাহলে তাই যদি করি, এটা 1/4 বাইরে আছে, ব্র্যাকেটের ভিতরে যে টার্মটা আছে কি বলে, ব্র্যাকেট না, মডুলাস সাইনের ভেতরে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার অফ দ্য ফর্ম a প্লাস ib। ওটা মডুলাস স্কয়ার করলে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার। মডুলাস স্কয়ার করার পরে রিয়েল হয়ে যাবে। তাহলে 1/4 প্রথম টার্মের স্কয়ার প্লাস এই দ্বিতীয় টার্মের স্কয়ার। 1/4 প্রথম টার্মের স্কয়ার, এটা হচ্ছে ছোট হাতের যে বলেছিলাম, ছোট হাতের এর স্কয়ার প্লাস 1/4 কমন ছিল ছোট হাতের বি এর স্কয়ার। এই হলো। সি তো লিখেছে, এটা সি তো লেখা ছিল এভাবে a প্লাস বি বাই আই। সিন্স সি এভাবে লিখেছি তাহলে এটাকে একটু রিরাইট করে লিখি, ডেল্টা a স্কয়ার ইকুয়াল ডেল্টা বি স্কয়ার ইকুয়াল টু দিস। ওই সির পরিবর্তে লিখলাম কমিউটেটর এ বি ডিভাইড বাই 2i। আবার 2টাকে ভিতরে নিয়ে আসছি, এই 4টাকে 2 করে ভিতরে নিয়ে আসছি কারণ স্কয়ার আছে। তাহলে এখানে একটা 2 দিয়ে ভাগ আছে, এখানে একটা 2 দিয়ে ভাগ হবে। আর সি কে লেখা হবে কমিউটেটর এ বি ডিভাইডেড বাই আই, কারণ আমি সি কে এভাবে ডিফাইন করেছিলাম কমিউটেটর এ বি ইকুয়াল টু আই সি। তো সি হচ্ছে কমিউটেটর এ বি ডিভাইড বাই আই, আর এই 1/4টা স্কয়ারের ভেতরে নিয়ে যাও ভেতরে। তাহলে এটাকে রিরাইট করো, রিরাইট করে এভাবে লেখা হলো anti-commutator of a prime b prime divided by 2, সেটার এক্সপেকটেশন ইন দ্য স্টেট সাই ওটার স্কয়ার। এটা রিয়েল বলে স্কয়ার, মড স্কয়ার করতে হলো না। তারপরে commutator of a b ডিভাইড বাই i ওটা সি, আবার ডিভাইড বাই 2 ডিভাইড বাই 2i। এটা কিন্তু এই এক্সপ্রেশন রিয়েল। expectation of this, expectation of the operator commutator AB divided by 2i in the state side square, এটা কিন্তু রিয়েল। ফলে মড স্কয়ার এখানে লিখতে হবে না। রিয়েল কেন? a b ডিভাইড বাই i, ওটা তো হারমিশন অপারেটর, আর দুইটা তো রিয়েল সংখ্যা। হারমিশন অপারেটরের এক্সপেকটেশন তো সবসময় রিয়েল। তাহলে একটা রিয়েল টার্ম স্কয়ার আর একটা রিয়েল টার্ম। এখন দেখো এটাই হচ্ছে এই ইকুয়েশনটা, দিস ইকুয়েশন, এটা শঙ্কর থেকে, এই কথাগুলো আমি শঙ্কর থেকে নিয়েছি। ওকে, শঙ্করে আমি শঙ্কর, এটা নোটটা আগে হয়ে গেছিল, পরে এটা শঙ্কর থেকে অ্যাড করেছি। এটাই কিন্তু তোমার জেনারেলাইজড আনসার্টেনিটি। এটাকে একটু সিম্পলিফাই করে লিখবো আমরা। এটা কমপ্লিকেটেড দেখাচ্ছে, খুব বিগ দেখাচ্ছে না, একটু সিম্পলিফাই করা যায়, কিন্তু সিম্পলিফাই করলে আমরা অনেক খুব বেশি কিছু একটা লুজ করি না। This equation, বক্সের ভিতরে যে ইকুয়েশন 22, this can be viewed as the most complete form of the uncertainty inequality. It turns out, however, that the first term on the right hand side is seldom simple. It's খুব সিম্পল না, এটা বেশ ডিফিকাল্ট। সব কেসে এটা ডিফিকাল্ট, এটা বেশ কমপ্লিকেটেড, একটা কাম্বারসাম টার্ম। সিম্পল হলে সিম্পল টার্ম সঙ্গে নিতে পারে, কোনো অসুবিধা নাই, কিন্তু ইট ইজ ইউজুয়ালি ভেরি কাম্বারসাম। যখন এটা কাম্বারসাম, it turns out, however, that the first term on the right hand side, এটা is seldom simple enough to be of use. এত কমপ্লিকেটেড যে এটা ইউজলেস হয়ে যায়। And many times, অনেক ক্ষেত্রে, many times it can be made equal to 0 for certain states. কোন স্টেটের জন্য এটা 0ই হয়ে যায়। 0 হলে তো ওয়েল এন্ড গুড, থাকেই না। আর যখন থাকে, যখন 0 হয় না, এত কমপ্লিকেটেড হয়ে যায় যে এই টার্মটা, যে এটার আর কোনো ব্যবহার আর খুঁজে পাই না আমরা। কিন্তু তার সত্ত্বেও খেয়াল করো, এই টার্মটা তো পজিটিভ অথবা 0। এক্সপেকটেশন অফ এ হারমিশন অপারেটর ইজ 0 অর পজিটিভ নাম্বার। ওটার স্কয়ার যদি করি তাহলে এটা রিয়েল নাম্বার,
Square is real number. A real number টা 0 হতে পারে। So a first term is 0 or a real number or a positive number. Positive real number. সবই real number এখানে। First term যাই হোক না কেন হয় 0 কিংবা 0 এর। Okay. At any rate, this term is positive at 0. First term, this first term. So it can be dropped while preserving the inequality. এটা যদি ড্রপও করে দেই তারপরও কিন্তু ইনইকুয়ালিটি সত্য থাকে। Left hand side is greater than or equal to two positive terms, two positive numbers, sum of two positive. এটা একটা পজিটিভ নাম্বার, একটা পজিটিভ নাম্বারে দুটোই 0 হতে পারে। লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু একটা পজিটিভ নাম্বার যোগ আর একটা পজিটিভ নাম্বার ইকুয়াল টু গ্রেটার দেন। একটা নাম্বার যদি বাদ দিয়ে দিই তাহলে দ্বিতীয় না চাইতে তো বড় আছেই। আর ইনইকুয়ালিটি বজায় রেখেই আমি যে কোনো একটা নাম্বার বাদ দিয়ে দিই, ক্যান্সেল করি, এটা পারি এটাও পারি, কিন্তু এটা কমপ্লিকেটেড না, এটা রাখবো কিন্তু এটা বাদ দিয়ে দেবো, জাস্ট লিখবো না। না লিখলেও কিন্তু বজায় থাকবে না। ওকে, এটা আমি আমার ডকুমেন্ট ক্যামেরায় যাই। রাইট হ্যান্ড সাইডে ইকুয়েশন 22 রাইট হ্যান্ড সাইডে যে দুটো টার্ম দেখা যাচ্ছে উভয় টার্মের মান কিন্তু পজিটিভ, 0 হতে পারে, 0 and পজিটিভ 0 হতে পারে, নেগেটিভ হবে না, নন নেগেটিভ। তাহলে ডেল্টা এ স্কোয়ার্ড, আমি তো যাব এখন আমার ডকুমেন্ট ক্যামেরায় যাচ্ছি। ডেল্টা এ স্কোয়ার্ড গুণ ডেল্টা বি স্কোয়ার্ড is greater than or equal to একটা পজিটিভ নাম্বার, এখানে পজিটিভ আর 0 প্লাস এখানে আরেকটা নাম্বার, এটা পজিটিভ আর 0। এই না, এটা ধরো a প্লাস বি, x প্লাস ওয়াই। তাহলে অবশ্যই এটা যদি সত্যি হয় এটা তো সত্যি, ডেল্টা এ স্কোয়ার ডেল্টা বি স্কোয়ার is greater than or equal to y, এটা সত্যি না? দুটো টার্মের যোগফলের চাইতে যদি বড় হয় তাহলে যে কোনো একটা টার্মের চাইতে বড় হবে, কারণ দুটো টার্মই পজিটিভ। সমানও হতে পারে, যদি এটা 0 হয়, যদি এই টার্মটা 0 হতো সমান কখন, রাইট, এই টার্মটা 0 হলে তো একটা এই টার্মটা এমনিতে বাদ হয়ে গেল। এই টার্মটা 0 না হলেও আমি এটাকে বাদ দিয়ে ইনইকুয়ালিটি বজায় রাখতে পারি, ইনইকুয়ালিটি এফেক্ট করে না, এটাই বলছি আর কি। তো আমরা সাধারণত এই প্রথম টার্মটা বাদ দিয়ে লিখি, প্রথম টার্মটা কমপ্লিকেটেড। তো প্রথম টার্মটা বাদ দিয়ে যদি আমি লিখি তাহলে শুধু দ্বিতীয় টার্মটা, তাহলে এটা হলো ডেল্টা স্কয়ার ডেল্টা বি স্কয়ার, এটা স্কয়ার রুট নিলেই হয়ে যাচ্ছে, এটা স্কয়ার রুট নিব এবং আনসার্টেনিটি প্রোডাক্ট তো পজিটিভ, ডেল্টা এ পজিটিভ ডেল্টা বি পজিটিভ, স্কয়ার রুট নিলে নেগেটিভ সাইনটা রাখবো না। টেকিং দ্য স্কয়ার রুট অফ দিস ইকুয়েশন and noting that delta and delta b are positive, 0 হতে পারে পজিটিভ, তাহলে নন নেগেটিভ, we have delta and delta b is greater than or equal to ওই জিনিসটার মডুলাস। মডুলাস বলছি মডুলাস হওয়া মানে পজিটিভ, এটা কমপ্লেক্স নাম্বার বলে মডুলাস না, এই নাম্বারটা রিয়েল, কারণ এই অপারেটরটা আই নিয়ে পুরো অপারেটরটা কিন্তু হারমিশিয়ান। ফলে হারমিশিয়ান অপারেটর সাই এর এক্সপেকটেশন ভ্যালু রিয়েল নাম্বার তো নেগেটিভ হতে পারে, নেগেটিভ হলে এটা পজিটিভ নিতে হবে, এই জন্য পজিটিভ স্কয়ার রুটটা নিয়েছে আর কি, এটাই বলছি আর কি। মডুলাস সাইন থেকে বলতে পারো যে এটা হয়তো কমপ্লেক্স নাম্বারের মডুলাস নিচ্ছে না, এটা মডুলাস না, এটা একটা রিয়েল নাম্বারের মডুলাস, কারণ রিয়েল নাম্বার তো নেগেটিভ হতে পারে। একটা রিয়েল নাম্বারের মডুলাস মানে হচ্ছে ওই মাইনাস সাইনটা বাদ দিলে যেটা থাকে সেটা মডুলাস। This is the celebrated Heisenberg uncertainty relation for two Hermitian operators, two non-commutating Hermitian operators. Commute করলে তো right hand side 0,
তাহলে ডেল্টা এ ডেল্টা বি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। এটা তো সত্য হবেই, এটা তো ট্রিভিয়াল, তাই না? ডেল্টা এ ডেল্টা বি তো উভয়ই পজিটিভ নাম্বার কিংবা 0, তাহলে প্রোডাক্ট করলে ওটা পজিটিভ নাম্বার কিংবা 0। This is the celebrated Heisenberg uncertainty relation for two non-commutating Hermitian operators. এটাই হচ্ছে জেনারেলাইজড ফর্ম, জেনারেলাইজড হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সাধারণত যেটা আমরা আন্ডারগ্রাজুয়েটে করি সেটা হচ্ছে এক্স এবং পি এক্স দ্যাটস গ্রেটার দ্যান ইকুয়াল টু হাফ এইচ স্কয়ার, ওটা বলি, বাট দিস ইজ এ জেনারেল ফর্ম। এখানে একটু আলোচনাটা সেরে নেই, তোমার কটা বাজে? 8 মিনিট আছে। We note that the uncertainty product delta A delta B depends in general on the operators A এবং B common operator and on the state vector psi, দুটোর উপরে নির্ভর করবে। Given a state get psi, ওই সিস্টেমটা আমার সিস্টেমটা আমি অনেক সময় পার্টিকেল হিসেবে চিন্তা করি, খুব সিম্পল সিস্টেম, একটা সিঙ্গেল পার্টিকেল, একটা কণাই আমার সিস্টেম, এই জন্য অনেক সময় পার্টিকেল বলি। Given a state psi for the particle, আসলে for the system, right? Given a state psi, a ket psi for the system, we can always calculate the exact values of delta and delta B. Delta এর তো সংজ্ঞা আছেই, এবং আমি যদি কেট সাইটা আমি যদি জানি, তাহলে ডেল্টা এর এক্সাক্ট মান কত আমি তো জানতে ক্যালকুলেট করে ফেলতে পারবো। সিমিলারলি ডেল্টা বি এর এক্সাক্ট মান ক্যালকুলেট পারবো। তাহলে ডেল্টা বির এক্সাক্ট মান আমি ইচ্ছা করলে ক্যালকুলেট করতে পারবো, কিন্তু সবসময় ক্যালকুলেট করে আমার লাভ হয় না, আমার শুধু। কিন্তু আনসার প্রিন্সিপাল বলছে যে যেই মানটা যেটাই পাই না কেন, এক্সাক্ট মানটা এই এখানে যে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে, ইকুয়েশন 23 রাইট হ্যান্ড সাইডে যে মানটা দেওয়া আছে সেটা চাইতে বেশি হবে। এক্সাক্ট মানটা যদি বলি লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে এক্সাক্ট মান আমি ক্যালকুলেট করে ফেলতে পারি চাইলে, কারণ আমি তো এ জানি, কেমন ধরনের অপারেটর জানি। আমাকে যদি কেট সাইটা কি বলে দেওয়া হয়, তাহলে আমি ডেল্টা ক্যালকুলেট করে ফেলতে পারবো সংজ্ঞা ব্যবহার করে, বিও ক্যালকুলেট করতে পারবো এক্সাক্ট ভ্যালু। এই আনসার্টেনিটি প্রিন্সিপাল বলছে যে এই এক্সাক্ট প্রোডাক্ট should be always greater than the right hand side. Right hand side থেকে ভাবে সেই মানের চাইতে বেশি হবে, এটাই বলছে আনসার্টেনিটি। Given a state psi, আবার পড়ি, given a state psi, we can always calculate the exact values of delta A and delta B, and hence an exact value for the product delta A গুণ delta B. The uncertainty principle asserts that the exact value of the value of delta A delta B is greater than or equal to the right hand side of equation 23. ক্ষেত্র বিশেষে সমান হতে পারে, কিন্তু গ্রেটারও হতে পারে, কিন্তু এটার চাইতে কম হবে না, এই পজিটিভ সংখ্যার চাইতে কম হবে না, হয় এটার সমান কিংবা এটার চাইতে বেশি হবে, এক্সাক্ট ভ্যালু ডেল্টা বি। The uncertainty principle has the most predictive power about the nature of the physically realizable states when the commutator on the right hand side of 2 is a C number, that is a multiple of the identity operator. As a very important example, we take A equal to X, B equal to PX. এটাই সাধারণত দেখে থাকি কোয়ান্টাম মেকানিক্সের বইতে, আন্ডারগ্রাজুয়েট বইতে। এটা আমি আজকে আর করতে পারলাম না, এটা একটা স্পেশাল কেসে চলে যাব। এখন আমি এর পরিবর্তে নেব এক্স হ্যাট পজিশন অপারেটর, আর বি এর পরিবর্তে নেব সেটার কনজুগেট মোমেন্টাম, ওই যে এক্স অ্যাক্সিসে মোমেন্টাম ইন দ্য এক্স ডিরেকশন পিএক্স। এ নিব এক্স হ্যাট, বি নিব পিএক্স হ্যাট। ওয়ান ডাইমেনশনাল মোশনের সময় পি এক্স তাহলে লিখি না, কিন্তু লিখবো, ক্ষতি কি? তখন কি হবে, রাইট? তখন এই আনসার্টেনিটি প্রোডাক্টটা সাইড উপরে ডিপেন্ড করলাম। ওকে, এই আনসার্টেনিটি, এই কমিউটেটর যদি একটা সি নাম্বার হয়, সি নাম্বার মানে হচ্ছে একটা কমপ্লেক্স সংখ্যা গুণ আইডেন্টিটি, তখন রাইট হ্যান্ড সাইড এই সাইড উপরে ডিপেন্ড করবে না, যে কোনো সাইড জন্য রাইট হ্যান্ড সাইড হবে। কেন সাইড উপরে নির্ভর করবে না, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমি এখন স্টপ শেয়ার করে, আমার তো রাইট হ্যান্ড সাইডে আছে ওইটা,
mod expectation business 1 brass I 2i 1 by 2i commutator of A with B ডান দিকে কেট সাই এটা আছে আমার যদি এটা যদি হয় একটা কমপ্লেক্স নাম্বার টাইমস আইডেন্টিটি ওকে এটাকে বলো সি নাম্বার ওকে কমপ্লেক্স নাম্বার সি ধরো কমপ্লেক্স নাম্বারটা এইভাবে লিখলাম ধরো আইসি এটা একটা কমপ্লেক্স নাম্বার একটা ইমাজিনারি নাম্বার এটা যদি হয় সি নাম্বার মানে হচ্ছে আই টাইমস এ কমপ্লেক্স নাম্বার এটাকে বলে সি নাম্বার কিন্তু এটা যেহেতু অপারেটর আইসি আইডেন্টিটি এরকম সিটা এখানে রিয়েল ধরা হলো তাহলে কি হবে এটা আইডেন্টিটি থাকবে অপারেটর হলো আইডেন্টিটি এআই কাটবে সিটা একটা রিয়েল নাম্বার আইডেন্টিটি বাঁ দিকে ব্রা ডান দিকে কেট ওটা তো 1 হয়ে যাচ্ছে কেট সাই তো উঠে যাচ্ছে যে কোনো কেট নাও না কেন নর্মালাইজ করলে উঠে গেল তাহলে সাইয়ের উপরে নির্ভর করছে না তার মানে এই অপারেটরের দুটো অপারেটর এ এন্ড বি এর কমিউটেটর যদি হয় একটা সি নাম্বার তার মানে an operator commutator becomes proportional to I একটা কমপ্লেক্স নাম্বার গুণ আই ওরকম যদি হয় অথবা একটা পিওরলি ইমাজিনারি নাম্বার টাইমস আই ইউনিট ওরকম যদি হয় তাহলে তো স্কেলার প্রোডাক্টের ভেতরে এই যে স্কেলার প্রোডাক্ট এক্সপেকটেশন ভ্যালুর ভেতরে যেগুলো আছে সব বাইরে চলে আসবে আর থেকে যাবে কি সাই স্কেলার প্রোডাক্ট ওটা তো 1 তাহলে সাই তো উঠে গেল তাহলে যে কোনো সাই নাও না কেন প্রত্যেকটা সাই তো নর্মালাইজ তাহলে সাইর উপর আর ডিপেন্ড করছে না রাইট হ্যান্ড সাইড ডাজ নট ডিপেন্ড আপন সাই এই সমস্ত ক্ষেত্রে আমার আনসার্টেনিটি প্রিন্সিপাল খুব ইউজফুল হয় সেটাই বলছিলাম আর 2 মিনিট এইটা যেমন ধরো এক্স এবং পি এক্স এর মধ্যে যদি কমিউটেটর করি কি হচ্ছে আইডেন্টিটি গুণ দিচ্ছে কি একটা ইমাজিনারি নাম্বার আই এইচ কাট এটা তো পিওরলি ইমাজিনারি নাম্বার ওকে আই এইচ কাট তা কি হলো আইডেন্টিটি এই ক্ষেত্রে ওই রাইট ওটার ডেল্টা এক্স ডেল্টা পি এক্স এইচ কাট বাই 2 সাইয়ের উপর নির্ভর করে না রাইট হ্যান্ড সাইড ডাজ নট ডিপেন্ড আপন সাই কারণ ব্রাস আই কেট সাই মিলে 1 হয়ে গেল আর এটা আই এইচ কাট আর আরো ছিল আই এইচ কাটের সঙ্গে থাকবে 1 বাই 2 আই সব মিলে হয়ে গেল এইচ কাট বাই 2 তাহলে এটা হয়ে যাবে এইচ কাট বাই 2 আর স্কেলার প্রোডাক্ট অফ সাই ইটসেলফ সেটা 1 তাহলে এই কোয়েশ্চন রাইট হ্যান্ড সাইড আর সাইর উপর নির্ভর করছে না সাইর উপর নির্ভর করে আমি ডেল্টা এ ডেল্টা বি এক্সাক্ট মান আমি পাবো এক্সাক্ট মান পেতে গেলে আমার সাই লাগবে কিন্তু ওই দুটো মানের গুণফল যে রাইট হ্যান্ড সাইডের চাইতে বেশি রাইট হ্যান্ড সাইড আবার সাইডের উপর নির্ভর করছে না তাহলে কি হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এইচ কাট বাই 2 আমরা এইভাবেই দেখি এইটা মোর ওয়েল নোন রাইট হ্যান্ড সাইড কিন্তু সাই নাই যে কোনো স্টেটে তুমি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ক্যালকুলেট করো না কেন সেই স্টেটে ডেল্টা এক্স গুণ ডেল্টা পি এক্স এর মান এইচ কাট বাই 2 এর চাইতে বেশি হতে হবে এইচ কাট বাই 2 এর চাইতে কম হবে না তোমার তো পার্টিকেলটা একটা স্টেট তো আছেই স্টেটের উপর নির্ভর করবে ডেল্টা এক্স এর মান কত ডেল্টা পি এক্স এর মান কত এবং হাইজেনবার্গের অনিশ্চয়তার সূত্র বলছে যে কোনো স্টেটে তুমি ডেল্টা এক্স ডেল্টা পি এক্স ক্যালকুলেট করে তাদের প্রোডাক্টটা বের করো এক্সাক্ট ভ্যালু বের করো তুমি সবসময় দেখবে যে কোনো স্টেটই করো না কেন তোমার ভ্যালুটা এইচ কাট বাই 2 এর বেশি অথবা সমান কোনো কোনো ক্ষেত্রে সমান হয়ে যেতে পারে কিন্তু এইচ কাট বাই 2 এর চাইতে কখনো কম নয় তাহলে ডেল্টা এক্স ডেল্টা পি এক্স কি দিচ্ছে আমাকে
h cat by 2 সংখ্যাটা কি দিচ্ছে? আমি বলবো যে এখানে h cat by 2 is a lower bound of the uncertainty product delta x delta px. আমি যখন আনসার্টেনিটি প্রোডাক্ট ডেল্টা এক্স ডেল্টা px এর মান এক্সাক্ট ক্যালকুলেট করব, আমার যে এক একটা স্টেটে, প্রতিটা স্টেটে অনেকগুলো স্টেট আছে পার্টিকেলটার, প্রতিটা স্টেটে ডেল্টা এক্স ডেল্টা px এর এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করে প্রোডাক্টে যখন ক্যালকুলেট করব, সেই প্রোডাক্টের মানটা h cat by 2 এর চাইতে বেশি হবে, h cat by 2 এর চাইতে সমানও হতে পারে, h cat by 2 এর কম হবে না। তাহলে h cat by 2 is a lower bound to the uncertainty product. মানে দেখো আমি এটা করে শেষ করছি, স্টপ হিয়ার। আমার ডকুমেন্ট ক্যামেরায় যাচ্ছি আবার। আমি ডেল্টা এক্স ডেল্টা px ক্যালকুলেট করছি, করেই যাচ্ছি অনেকগুলো সব স্টেটে, ভিন্ন ভিন্ন স্টেটে এক্সাক্ট ভ্যালু ক্যালকুলেট করছি। আমি সবসময় দেখবো যে এটার মানটা সবসময় কি গ্রেটার দ্যান ইকুয়াল টু নাকি লেস দ্যান, গ্রেটার দ্যান ইকুয়াল টু h cat by 2। ধরো এটা যদি হয় ডেল্টা এক্স, এটা স্কেল করছি, ডেল্টা এক্স ডেল্টা px এই মান ভিন্ন ভিন্ন মান, ভিন্ন ভিন্ন স্টেটের জন্য ভিন্ন ভিন্ন মান। আর এইখানে এটা যদি হয় h cat by 2, আর এটার প্রোডাক্টের মান হয় এখানে নয়, এখানে নয়, এখানে, এটার উপরে, এটার উপরে, এটার নিচে নয়, h cat by 2 এর কম নয়, তাহলে h cat by 2 এই সংখ্যাটা কি? ইটস এ লোয়ার বাউন্ড। কার লোয়ার বাউন্ড? আনসার্টেনিটি প্রোডাক্টের লোয়ার বাউন্ড। The uncertainty inequality often gives a lower bound for this product, right? Often gives, যেমন এই ক্ষেত্রে দিল, যখন দুটো অপারেটরের কমিউটেটর ইজ এ c নাম্বার, সেই ক্ষেত্রে আনসার্টেনিটি রিলেশন gives a lower bound to that uncertainty product x এবং px। এই যে আনসার্টেনিটি প্রোডাক্টের মানটা h cat by 2 এর চাইতে সবসময় বেশি হবে, যে কোনো স্টেটই ক্যালকুলেট করো না কেন, এই আনসার্টেনিটি প্রোডাক্ট h cat by 2 এর চাইতে বেশি হতে হবে। ওকে, এই কথাটা বলতে পারলাম কারণ এই যে কমিউটেটর ইজ এ c নাম্বার, ফলে রাইট হ্যান্ড সাইড থেকে সাই উঠে গেছে, কিন্তু লেফট হ্যান্ড সাইডে সাই আছে, সাই না থাকলে ডেল্টা এক্স ডেল্টা px কিভাবে ক্যালকুলেট করবে? ক্যালকুলেট করে তুমি ভেরিফাই করতে পারো যে প্রতিটা স্টেটে ডেল্টা এক্স ডেল্টা px ক্যালকুলেট করে আমি দেখে নেব যে এটা h cat by 2 এর বেশি কিংবা সমান হচ্ছে। কিন্তু বেশিরভাগ সময় তোমার ক্যালকুলেট করতে হবে না, তুমি জানো যে এই প্রোডাক্টটা h cat by 2 এর চাইতে বেশি হবে কিংবা সমান হলেও হতে পারে কোন স্টেজে, এটুকু জানলেই তোমার পক্ষে যথেষ্ট। ফলে h cat by 2 is a lower bound। কার লোয়ার বাউন্ড? ডেল্টা এক্স ডেল্টা px এর। ওকে, it's a lower bound. It's the product delta x delta px. Okay, তাহলে এখানে রাখি। I'll end here. Goodbye.